দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। আমরা যারা ব্লগ করি বা আমরা যারা বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দেওয়ার চেষ্টা করি এবং সমাজের বিভিন্ন ঘটনার আলোকে বিভিন্ন বিষয়ের উপর কথা বলার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা যারা বলছি তার জায়গায় আমরা কতটুকু সৎ, কতটুকু বিনয়ী, কতটুকু নিজের ব্যাপারে আমরা সচেতন, এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। আমি মোবাইল পেলাম, আমি ইন্টারনেট কানেকশান পেলাম, আর আমি যা তা বলা শুরু করলাম এবং আমি একজন ব্লগার হলাম, পরিচয় করে দিলাম আমি ব্লগ করি, আমি মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকি, আমি সমাজ পরিবর্তনের কথা বলে থাকি। তবে আবারও বলছি, আমরা যারা ব্লগ করছি, মোটিভেশনাল স্পিচ দিচ্ছি, আমি কতটুকু সৎ, আমি কতটুকু বিনয়ী, আমি কতটুকু মেনে চলি, এটাকে আমাকে খেয়াল করতে হবে। আমি সকল ব্লগারদের উদ্দেশ্যে কথাটা বলছি। আপনারা যারা শ্রদ্ধা, ভালোবাসা, বিনয় এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, তাদের প্রতি আমার একটা আবেদন এবং আবদার, আপনারা ব্যালেন্সি বইতে কথা বলবেন। যেমন দেখুন, হুজুর যখন ওয়াজ করেন শুধু পুরুষকে সম্মানিত করার জন্য এককভাবে পুরুষের পক্ষে ওয়াজ করেন, আবার যখন একজন নারীর পক্ষে ওয়াজ করেন শুধু নারীকে সম্মানিত করার জন্য নারীর পক্ষে কথা বলে থাকেন। তখন পুরুষ কি করে? পুরুষকে সম্মানিত করার জন্য যে স্পিচগুলো দেওয়া হয় সেই কথাগুলোকে বিভিন্ন জায়গায় এককভাবে প্রচার করে, এবং কিছু কিছু পুরুষ নারীকে নিয়ে এত সম্মান প্রদর্শন করে কথা বলেন যে খবর নিলে দেখবেন সেই পুরুষের ঘরে তার স্ত্রী আছে কিনা বা তার সাথে কোনো নারী বা সমাজের সম্পর্ক আছে কিনা খুঁজে পাওয়া যাবে না। আবার কিছু নারী আছেন পুরুষের বিরুদ্ধে কথা বলেন, পুরুষ নিয়ে বিভিন্ন সমালোচনা, আপনি খবর নিয়ে দেখবেন সেই নারী ঘরে তার হাজব্যান্ড আছে কিনা বা সমাজে বিভিন্ন বা মানুষের সাথে তার ভালো সম্পর্ক আছে কিনা, খবর নিয়ে দেখুন প্লিজ। সাপোজ আমি ব্লগ করছি, আমি প্র্যাকটিক্যাল ঘটনাগুলোকে উপস্থাপন করছি, তো এই কথাগুলো এরকম যে নারী পুরুষ প্রত্যেকেই সম্মানিত। পুরুষ অবশ্যই বিনয়ী হতে হবে, পুরুষ অবশ্যই আদর্শিক চিন্তা চেতনার মানুষ হতে হবে, পুরুষ অবশ্যই তার ঘরের স্ত্রী, সন্তান, আপনজনদেরকে সম্মান দিতে হবে। তদ্রূপ স্ত্রী, সন্তান, আপনজনরা সেই পরিবারের অভিভাবককে সম্মান দিতে হবে। এখন দেখুন, আমার স্ত্রী অথবা ঘরের যিনি গৃহকর্ত্রী, যিনি ঘর কন্ট্রোল করেন, তিনি সন্তানদের শাসন করার কারণে, সন্তানদের হিসাব নিকাশ নেওয়ার কারণে সন্তানরা যদি বিরক্ত হয়ে মাকে ডিসলাইক করে অথবা বাবাকে ডিসলাইক করে, কারণ আমরা বাবা, আমরা মা, আমরা সবসময় চিন্তা করি যেহেতু বাবা হয়ে গেলাম, যেহেতু মা হয়ে গেলাম, আমার সন্তানটা ভালো থাকুক। আমি খারাপ যদি হয়েও থাকি, আমি যদি অসৎ পথ অবলম্বন করেও থাকি, আমি একজন বাবা হিসাবে আমি চিন্তা করব, হে রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানটাকে সৎ পথে রাখিও, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানিও, আমার সন্তান যেন সমাজে প্রত্যেকটা মানুষের কাছে মুখ উজ্জ্বল করতে পারে, আমি যেন একজন ভালো বাবা হিসাবে সমাজে স্বীকৃতি পাই। এটা কিন্তু প্রত্যেক বাবা এবং মায়ের চিন্তা থাকা উচিত। এবং ঘর থেকে আমরা যদি শুরু করি, প্রত্যেকটা পরিবার যখন এককভাবে তার সন্তানদের খোঁজখবর নেবেন, নিয়ন্ত্রণ করবেন, তখন পুরা সমাজ ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, এত সুন্দর হয়ে যাবে। সেই ক্ষেত্রে
আলাদা কোনো প্রশাসন, আলাদা কোনো কন্ট্রোলারের প্রয়োজন হবে না। আমি আমার জীবনের প্রত্যেকটা অংশে যখন যেখানে সামাজিক কর্মকাণ্ড করেছি, রাজনীতি করেছি, প্রত্যেকটা জায়গায় আমি সবসময় একটা কথা বলি, পরিবার থেকে শুরু করুন এবং নিজ থেকে শুরু করুন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি কিনা, আমি সত্য বলছি কিনা, আমি মাদক আসক্ত কিনা, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা, আমি কোনো মিথ্যার সাথে সংশ্লিষ্ট কিনা, আমি কোনো নতুন নাটক বানিয়ে অপরের সম্মানে আঘাত করছি কিনা, আমি কারো সম্পদ লুণ্ঠন করছি কিনা, আমি কারো টাকা পয়সা লুটপাট করে খাচ্ছি কিনা। হ্যাঁ, আমার বিরুদ্ধে 2-1টা অভিযোগ আসতে পারে। আমি যাদের সাথে ব্যবসা করেছি, হ্যাঁ, তাদের সাথে হিসাব নিকাশের কারণে, দুর্নীতির কারণে আমি একটা সমস্যায় পড়েছি। আমি সেই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করে আমি আল্লাহর রহমতে সফল হয়েছি। আমার পার্টনার আমার বিরুদ্ধে মামলা করেছে, আমি সেই মামলায় জয়ী হয়েছি। আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ব্যবসা করার জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য। একটি পয়সাও আমি বাকি রেখে বাংলাদেশ থেকে আসিনি। 2-1 জন লোকের সাথে আমার কিছু টাকা পয়সার লেনদেন ছিল, তো তাদের সাথে আমার হিসাব নিকাশ সম্পন্ন হয়নি, কিন্তু আমি টাকা কিছু পাবো, ছোট্ট অ্যামাউন্ট, আবার তারা হয়তো কিছু পেতে পারে। সেটা আলাপ আলোচনা করে বসে সেটা আমরা একসময় সমাধান করব। যেমন আমি স্কুল কমিটিতে ছিলাম, আমার নানার বাড়ির মিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসেবে 12 বছর কাজ করেছি। আমার বাবার স্কুল প্রতিষ্ঠা লগ্নে আমার বাবা সেই স্কুলের শিক্ষক ছিলেন, কষ্ট করে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্কুলে আমি প্রেসিডেন্ট ছিলাম। আপনি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছে, আমি আমার সেই বাবার কষ্টে তৈরি করা লুদুয়া MM উচ্চ বিদ্যালয়ে এই আমলিক ক্ষমতায় থাকা অবস্থায় 1,45,00,000 টাকার অনুদান দিয়ে একটি বিশাল ভবন তৈরি করে দিয়ে এসেছি। যখন আমি প্রেসিডেন্ট, 1 কাপ চা কাউকে খাওয়াই নাই, নিজেও খাইনি। তবে হ্যাঁ, আমি যে MP মহোদয়ের কাছে গিয়েছিলাম, বা আমার শ্বশুরের কাছে গিয়েছিলাম, বা মেজবা ভাই যিনি আমাকে সাপোর্ট দিয়েছিলেন, উনি ওনার ইঞ্জিনিয়ার বন্ধুর কাছে গিয়েছিলেন, আমি সেখানে হয়তো তাদের বাসায় যখন গিয়েছি, আতিথেয়তা আর একজন মেহমান হিসেবে যখন কাজের জন্য গিয়েছি, আমি কিছু কেনাকাটা করে গিয়েছিলাম, সেটা ওনারা আমার কাছে ডিমান্ড করেননি। আমি সেই স্কুলে 1,45,00,000 টাকা অনুদান এনে ভবন করে দিয়েছি। কেউ আমার কথা বলে না, কেউ না, কেউ না, কেউ না। অথচ আমি কেন প্রেসিডেন্ট হলাম? আমাকে সেখান থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করে মামলা পর্যন্ত করা হয়েছে। মিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট ছিলাম, 89 লক্ষ টাকা দিয়ে একটি ভবন তৈরি করে দিয়ে এসেছি। সে ভবন তৈরি করতে গিয়েছিলাম, নিন্দুক, নোংরা, বাটপার, সিটার, সমাজের বাজে লোকগুলো যেন ভবনটা তৈরি করতে না পারি সেখানে বাধা দিয়েছিল। পারেনি, পারবেও না, কারণ আমি আমার বুকে হাত দিয়ে আমি কাজ করেছি এবং আমি সততা, সম্মান, আভিজাত্য বজায় রেখে কাজ করেছি। আমি চোর, ডাকাত, বাটপাত, দান্দাবাজ এবং আমার পরিবারে কেউ ভুল করলে আগে তাকে ধরেছি। আমার রাজনীতিতে যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ করেছেন, তাদের মধ্যে যারা ভুল করেছে তাদেরকে আগে ধরেছি। আমার এলাকাতে ছাত্রলীগ পরিচয় দিয়ে গরু চুরি করতো, ওই চোরকে আমি জেল খাটিয়েছি সবার আগে। সেই চোর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, আমার বাড়িতে টাকা নিয়ে এসেছে আমাকে টাকা দিয়ে থামানোর জন্য, কিন্তু ওই সমাজের চেয়ারম্যান, মেম্বার বা ওই সমাজের সংশ্লিষ্ট চোরের সাথে রিলেটেড যারা, ওরা তাকে সেভ করার জন্য পথ অবলম্বন করেছে। কিন্তু ফাইনালি আমি সাকসেস হয়েছি, আমি একজন সফল মানুষ, আমি সফল হয়েছিলাম এবং সফল অবস্থায় আছি, এবং আল্লাহ আমাকে নিশ্চয়ই আরও উজ্জ্বল পথ দেখাবেন, ভালো পথে রাখবেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত সম্মান, ইজ্জত, আভিজাত্যের সে বেঁচে থাকতে চাই। তো সামাজিকভাবে যে কথাগুলো বলছিলাম, আমাকে নিয়ে অনেকে বিদ্রুপ করেন, বলে যে গেঞ্জির কলার উঁচু করে কথা বলে, তারপর বলে মাথার মধ্যে যেমন আমি ব্রাজিলের একটা ক্যাপ পরেছিলাম,
আমাকে নিয়ে নাকি বলে এই, আরে একে জোকার মনে হয়। সৎ সাহস থাকলে আমার ফেসবুকে আমি যেখানে লাইভ করি ওখানে কমেন্টস করুন, নিজের পরিচয় দিন, নিজের অবস্থান জানি আমার সাথে কথা বলুন, অথবা লিখুন। লিখুন, আমি যদি কারো মাথায় বাড়ি দিয়ে থাকি, কারো অত্যাচার করে থাকি, কারো বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে থাকি, কাউকে অপমান অপদস্থ অন্যায়ভাবে করে থাকি, লিখুন। অনেকে ভাবে নীতি কথা বলে, নৈতিকতার কথা বলে, তুমি কতটুকু সৎ? বুকে হাত দিয়ে বলছি, আল্লাহর রহমতে জীবনটাকে কষ্ট করে চালিয়ে নিচ্ছি। তারপরে কোনো অপরাধীর সাথে কম্প্রোমাইজ করিনি, কোনো দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করিনি, কোনো বাজে জায়গায় কারোর সাথে সমন্বয় করে কোনো অপরাধ করার চেষ্টা করিনি। তো যাই হোক, আরেকটি কথা কেন না বললেন, ওই যে হুজুর বা যারা মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন, আপনারা প্রত্যেকেই ব্যালেন্স করে কথা বলবেন। যে স্বামী যদি এভাবে আচরণ করে, স্ত্রী ঠিক তদ্রূপ যদি করে, উভয়ের মধ্যে বিরোধ তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। অথবা একজন মানুষ যখন আরেকটা মানুষের সাথে ঝগড়ায় আবদ্ধ হবেন, তখন অন্যায়ভাবে যদি একজনকে আমি বিব্রত করার চেষ্টা করি, নিশ্চয়ই উনি চেষ্টা করবেন। কিন্তু নিয়ম হলো কি, যারা মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন তারা বলবেন যে আপনি আপনার জায়গায় সৎ থাকুন, আপনি আপনার জায়গায় সৎ থাকুন। উভয়ে যদি উভয়ের জায়গায় সৎ থাকেন, উভয়ে যদি উভয়কে সম্মানের সহিত দেখেন, ভালোবাসার সহিত দেখেন, বিনয় দেখান, দেখবেন যে সম্পর্কটা সুন্দর হয়ে যাবে। এই যে কয়েকদিন আগে আমাদের বন্ধুদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো, হ্যাঁ, বা একজন একটা মিথ্যা নাটক সাজিয়ে একজন বন্ধুকে অপমান অপদস্থ করার চেষ্টা করলেন, সেই বন্ধু সেটা শুনতে পেরেছে, কিন্তু আমি কাউকে কারো নাম উল্লেখ করি না। আমি বলেছি মিথ্যুক, পাপী, খারাপ মানুষ যারা গল্প সাজিয়ে একজনকে অপমান অপদস্থ করতে চান, তারা কখনো মানুষের পর্যায়ে পড়েন না। আর যারা ভালো মানুষ, তারা যদি কারো অপরাধ দেখতে পারেন, আপনি সাথে সাথে কথা বলুন, তার সাথে আলোচনা করুন এবং বলুন, প্লিজ আপনি এখানে কেন এসেছেন, বা আপনি কেন মিথ্যা বলছেন, প্লিজ এটা সত্য নয়, প্রমাণ করুন। আপনি একটা মিথ্যা গল্প সাজিয়ে একজনের বিরুদ্ধে বলে দিচ্ছেন, আরেকজনকে বলে বেড়াচ্ছে, কিন্তু সবাই সাইলেন্ট রইলেন। আর যে ভদ্রলোক যে অন্যায় করেন নাই, তার বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে, তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, তিনি যদি ভাবেন যে আমি তো কখনো মিথ্যা বলিনি, অন্যায়ের পথে হাঁটিনি, কারো মাথায় বাড়ি দিইনি, বা আমি কাজটা করিনি, তখন উনি শুনলে, উনি জানলে উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। অতএব অ্যাসেসমেন্ট করুন, আলোচনা করুন এবং প্রকৃত তথ্যকে জেনে বলার চেষ্টা করুন। যিনি যার সাথে রিলেটেড তার সাথে আলোচনা করুন, অন্যত্র না বলে। তাহলে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এবং আমি যে কথাগুলো বলছি, এই কথা এবং কাজ আমি ঠিকমতো বলছি কিনা, এবং আমি প্রকৃত অর্থে সত্যের পথে আছি কিনা, এবং আমার কথাগুলো সঠিক কিনা, আমাকে যাচাই করুন। আমার পরিচিত 10 জন লোককে জিজ্ঞাসা করুন। আমাকে খুঁজে পাওয়া কোনো ব্যাপার নয়, কারণ আমি যেহেতু এখন মিডিয়াতে আসছি, ফেসবুকে নিজেকে প্রচার করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। আমি একজন মুসলমানের সন্তান, আমি একটা ভালো পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, আমি একটা ভালো পরিবারের নাতি, সেই বিশাল সৌভাগ্যের ব্যাপার। এবং আমি একজন সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন। আমি পড়াশোনা যতটুকু সম্ভব আনুষ্ঠানিকভাবে আমি সম্পন্ন করেছি, কিন্তু জ্ঞানের হয়তো গভীরতা এখনো পৌঁছাতে পারিনি। প্রতিনিয়ত চেষ্টা করছি একজন ভালো মানুষ হিসেবে পরিবার, সমাজ, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট থেকে মানুষের উপকার করতে। আমৃত্যু একজন শত্রু যদি বিপদে পড়েন, আমি কখনো তাকে বিপদে ফেলার চেষ্টা করব না, তাকেও চেষ্টা করব শুধরিয়ে ভালো করার জন্য, পাশে থাকার জন্য, সমাজটাকে সুন্দর করার জন্য। আর কি সুন্দর সময়ে সুন্দর কোনো টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।